দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং একা নয়, দেখতেই পাচ্ছেন পাশে রয়েছেন একজন। কে তার পরিচয় করিয়ে দিই। অবশ্য অনেকেই পরিচয় করাতে হবে না, কারণ যারা রাজনীতিটা মাঠে ঘাটে করেন তাদেরকে বহু মানুষ চেনেন। তো আমার পাশে যিনি বসে আছেন তার নাম শুভঙ্কর দত্ত মজুমদার। ইনি দক্ষিণ 24 পরগনা পূর্বের বিজেপির সাধারণ সম্পাদক। শুভঙ্কর, আপনাকে জিজ্ঞাসা তো অনেক কিছুই করব, তাই আমি মোটামুটি ভাবছিলাম আপনি যখন আমার কাছে বসলেন যে কত কিছু জিজ্ঞেস করা, কিন্তু এত কিছু জিজ্ঞেস আপনাকে এখন করব না, কারণ জনসভায়, কর্মী সভায়, বিভিন্ন সময় সবসময় অনেক কিছু নিয়ে কথা বলেন। তাই আমি গোটা 5 বিষয় আপনার জন্য ভেবে রাখলাম যেগুলো আপনাকে জিজ্ঞেস করব। তো সব থেকে বড়, বিজেপিকে এখন বোধহয় রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বা অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে বা সাধারণ মানুষের কারো কোনো বক্তব্য যদি হয়, তাহলে সব থেকে বেশি যে প্রশ্নটার উত্তর দিতে হচ্ছে, তো বিজেপি মানেই যেন বহিরাগত। তো এই বহিরাগত তত্ত্ব বা তকমা কিভাবে বোঝাবেন, ওভারকাম করছেন? নমস্কার সৌরভবাবু। আসলে তৃণমূল তকমা দিচ্ছে বহিরাগত, বলছেও বিভিন্ন জায়গায়। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বিভিন্ন দিকে বলছেন যে বিজেপি একটি বহিরাগত দল। তো আমি প্রথমত বলতে চাই যে বহিরাগত এই তকমাটা এলো কোথা থেকে, কেন এলো? কারণ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি কি বহিরাগত? তিনি কি পশ্চিমবঙ্গের নন? তিনি কি বাঙালি নন? তিনি যদি বাঙালি হন তাহলে বিজেপির বহিরাগত তকমাটা থাকে না, কারণ তার বাবা সারা বাংলা, এই বাংলার ইতিহাস যতদিন থাকবে, এই বাঙালি জাতি যতদিন থাকবে, ততদিন বাংলার বাঘ বলে একজনকেই গণ্য করা হয়, তাকেই গণ্য করা হবে, তার নাম আশুতোষ মুখোপাধ্যায়। তো তার সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিশ্চয়ই মমতা দিদি এবং তার ভাইয়েরা বহিরাগত বলবেন না, আমার বিশ্বাস। আর বর্তমান পরিপ্রেক্ষিতে যে বলা হচ্ছে বহিরাগত, বহিরাগত মানে বিজেপি পার্টি তো বহিরাগত নয়, কিন্তু বিজেপি নেতাদের বলা হচ্ছে বহিরাগত। সেখানে দাঁড়িয়ে একটা কথা অবশ্যই বলতে চাই যে কারা বহিরাগত। উনি আমাদের পার্টির যারা বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে ভোট প্রচারে আসছেন বা বিভিন্ন সময় পার্টির কর্মকাণ্ডে আসছেন, আমাদের সর্বভারতীয় দল। আর সর্বভারতীয় দলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে মানুষ আসবেন, নেতারা আসবেন, কর্মীরা আসবেন, বিভিন্ন কাজে আমরা যাব, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সুতরাং এখানে বহিরাগত তকমা দেওয়ার কোনো বিষয় নেই। তার কারণটা হচ্ছে, দেখুন খুব স্পষ্টভাবে বলি যে আমরা বহিরাগত নই। বহিরাগত তৃণমূল আমাদের বলছে, কিন্তু তৃণমূল ভোট প্রচারের সময় বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে, বাংলাদেশ থেকে রাজনৈতিক নেতা বা কোন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এসে এখানে ভোট প্রচার করাচ্ছেন তৃণমূল ভোটের সময়, লোকসভা ভোটের সময়। তাহলে বহিরাগত তকমাটা কি তাদের গায়ে পড়াটা বেশি উপযুক্ত নয়? প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যারা যারা, দেখুন দীনেশ ত্রিবেদী বলছেন এরা হিন্দি ভাষী, আমাদেরকে বলা হচ্ছে হিন্দি ভাষী, হিন্দি বলয় এরা পার্টি করে, এরা বহিরাগত, হিন্দি বলয়ের মধ্যে থাকে, হিন্দি ভাষায় কথা বলে, তাই বহিরাগত। তাহলে দীনেশ ত্রিবেদী কোন ভাষায় কথা বলেন? তাহলে ফিরহাদ হাকিম, ওনার যদি পূর্বপুরুষের মানে পূর্বপুরুষকে খোঁজা যায়, তিনি কোথা থেকে এসেছিলেন এই বাংলার বুকে? উনি কি উর্দু ভাষী মুসলিম না বাংলা ভাষী মুসলিম? আমাদের প্রশ্ন। বহিরাগত বলা হচ্ছে আমাদের। আমি বলি কারা বহিরাগত? বাংলার মধ্যে কেন বহিরাগত হবে? আমি একটা জিনিস আমরা বিভিন্ন মঞ্চে বলছি, তৃণমূলের নেতাদের সামনে বলছি, সর্বত্র বলছি, এবং মানুষ বুঝছেন। এই যে দেখুন, আমাদের বলা হয় বিপ্লবের মাটি, পশ্চিমবঙ্গ হলো বিপ্লবের মাটি। কারণ এখান থেকে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণকারী সবচেয়ে বেশি এই বাংলা থেকে হয়েছেন। সবচেয়ে বেশি মানুষ পরাধীন ভারতবর্ষের মধ্যে ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য সবচেয়ে বেশি লড়াই করে শহীদ হয়েছেন, ফাঁসির দড়ি গড়ায় করেছেন এই বাংলার মানুষ। এই বাংলার মানুষ কিন্তু বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেননি, এরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। ভারত মাকে মা বলেছেন, বাংলা মাকে বলেননি। এরা ভারত মাকেই মা বলেছেন। বঙ্কিমচন্দ্র অখণ্ড ভারতবর্ষকে নিয়ে বলেছেন। আমরা যে জাতীয় সঙ্গীত গাই, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নমস্য, সারা বিশ্বের কাছে পূজনীয়, তিনি এই জাতীয় সঙ্গীতের মধ্যে কতগুলো জায়গার কথা লেখা রয়েছে আপনি ভাবুন। যে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বঙ্গের কথা আসছে সবার শেষে। তাহলে জাতীয় সঙ্গীতটা কি বাংলার কথা ভেবে বলা হয়েছিল রে? জাতীয় সঙ্গীতটা তো ভারত মায়ের কথা ভেবে, ভারতবর্ষের কথা ভেবে বলা হয়েছিল। সুতরাং ভারতবর্ষের বাইরে যারা আছেন
তারা হচ্ছেন বহিরাগত। ভারতবর্ষের মধ্যে মানুষ ভারতবর্ষের একটা রাজ্যে বহিরাগত হবেন কেন? এই যে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল তখন বাংলা, বিহার, উড়িষ্যার একটা বড় অংশ নিয়েছিল, আজ নেই। আজ পশ্চিমবঙ্গে একটা সরু জায়গায় এসে থেকেছি আমরা। তাহলে কি বিহারের লোক এসে বাংলায় বহিরাগত হবে? আর উনি যে বহিরাগত বলছেন, তাহলে প্রশান্ত কিশোরকে উনি কি বলবেন? কোন বহিরাগত, কোথাকার লোক উনি? যদি বহিরাগত হিন্দি ভাষী একমাত্র মাপকাঠি হয়, তাহলে আজকে উর্দু ভাষায় যে বোর্ডগুলো দেওয়া রয়েছে, যে সমস্ত উর্দু ভাষীদের উনি বিভিন্ন জায়গায় মন্দির কমিটির মাথায় বসানো হয়েছিল তারকেশ্বরে, আপনারা জানেন, সমস্ত সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল, তারা কোথাকার লোক? ফলে বহিরাগত তকমারা ওনারা দিচ্ছেন, কিন্তু তাতে বাংলার মানুষ জানেন বহিরাগত বিজেপি নয়। বিজেপি বরং অনেক ঘরের কাছের লোক। কারণ ভারতীয় জনতা পার্টির জন্মদাতা এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টি যাদের আদর্শে চলছে, স্বামী বিবেকানন্দ এবং সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারা কেউ বহিরাগত তো ননই। ভারতবর্ষের বাইরের তো নন, বাংলার বাইরের নন, তারা বাঙালি। শঙ্করবাবু, ধরে নিলাম আপনার বহিরাগত তকমা বা যেমন ভাবে আপনি দিলেন বুঝলাম, কিন্তু এই কথা তো অস্বীকার করতে পারেন না আপনার দলটা সাম্প্রদায়িক দল। এরকম তকমা তো লেগেই রয়েছে দীর্ঘদিন ধরে। এই বিষয়ে কি? দেখুন, সাম্প্রদায়িক যারা বলছেন তারা বলতেই পারেন। মানুষের গণতান্ত্রিক দেশে মুখ আছে, বলার অধিকার আছে, তারা বলতেই পারেন। সাধারণ মানুষ বিচার করবেন যে আমরা সাম্প্রদায়িক কিনা। আমরা উত্তরপ্রদেশে ভোটে জিতেছি, আমরা বিভিন্ন রাজ্যে ভোটে জিতেছি, যেখানে প্রত্যেকবার ভোট আসার আগেই বলা হয় বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপিকে একটি কেউ ভোট দেবেন না। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কানে ধরে ধরে বলে দেওয়া হয় যে আপনারা ভোট দেবেন না। কেন? সাম্প্রদায়িক দল। তো সুতরাং আমি একটা কথা আপনাকে বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে এই যে বলা হচ্ছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, কারা বলছেন? বলছে তৃণমূল কংগ্রেস, বলছে সিপিএম। এই বাংলার মধ্যে তৃণমূল কংগ্রেস দল সর্বপ্রথম দল এই ভারতবর্ষের মধ্যে, মানে বাংলার মধ্যে দলটি আছে, বাইরে আর কোথাও নেই বলে ভারতীয় দল, মানে ভারতবর্ষের অন্য জায়গার সর্বভারতীয় দল বললাম না, বাংলার দলই বলছি। কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যদি কোন দল সাম্প্রদায়িক দল এই মুহূর্তে থাকে, তা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণটা হচ্ছে তৃণমূল ক্ষমতায় আসার পরে সুপার স্পেশালিটি হসপিটাল ভাঙড়ে বানাবে বললো। কাদের জন্য? মুসলিমদের জন্য। আচ্ছা, আপনারা বলুন তো, বিজেপি তো এতগুলো রাজ্যে আছে, ভারতবর্ষের মধ্যে আছে, হিন্দুদের জন্য হসপিটাল তৈরি করেছে কোনো জায়গায়? কোনো জায়গায় আলাদা করে রেলওয়ে স্টেশন হিন্দুদের জন্য তৈরি করেছে? কোনো কিছু বলেছে যে এই জায়গায় হিন্দুদের জন্য হবে, ওই জায়গাটা হিন্দুদের জন্য হবে? হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে, এখানে স্পেসিফিক বলা হয়েছে যে মুসলমানদের জন্য সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেবে। কে করে তৈরি করে দেবে? তৃণমূল কংগ্রেস। সিপিএম আমাদের সাম্প্রদায়িক বলছে স্বাধীন ভারতের পরবর্তী সময়ে একটি জেলা শুধু মুসলমানদের জন্য সংরক্ষিত করা হয়েছে। জেলাটির নাম হচ্ছে মাল্লাপুরম, কেরালায়। কারা করেছে? কে করেছেন? সিপিএম করেছে, বিজেপি করেনি। বিজেপি পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মধ্যে থাকার পরেও, বিভিন্ন রাজ্যে থাকার পরেও কোন একটি গ্রামও হিন্দুদের জন্য সংরক্ষণ করেনি। তাহলে বিজেপি কি করে সাম্প্রদায়িক হয়ে গেল? আপনি বলুন। কোন জিনিসটা খাবো, কোন জিনিসটা খাবো না, কোন মেয়েটির সঙ্গে প্রেম করা যাবে, কোন ছেলেটির সঙ্গে যাবে না, এগুলো তো একটু করেন বটে। আপনারা অস্বীকার করতে পারেন? একদমই নয়, পুরোপুরি অস্বীকার করছি। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি প্রেম করুন, আপনি ভালোবেসে বিয়ে করুন, তাতে কোনো অস্বাভাবিকতা নেই, কোনো অস্বাভাবিক ব্যাপারও নেই। ভালোবাসা দুটি প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে হতে পারে। কে কাকে পছন্দ করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন দেখা যাবে যে আপনি ভালোবাসছেন একজনকে একটি বিশেষ উদ্দেশ্যে, তখন কিন্তু আমাদের আপত্তি। এই বিশেষ উদ্দেশ্যটা কি? কারণ আমরা জানি বিভিন্ন দিক থেকে বিভিন্ন, আপনারাও হয়তো জানেন, হয়তো চ্যানেলে সবসময় আপনাদের বলা সম্ভব হয়ে ওঠে না। আমি এভাবেই বলছি, তার কারণ সংবাদ মাধ্যম জানেন, এরকম তো কোনো ঘটনা নয়, নিশ্চয়ই জানেন। আমি তবু বলছি আরেকবার, সেটা হচ্ছে এই যে কেরালায় লাভ জেহাদ, এটা কিন্তু বিজেপি বলছে না। কেরালায় বিজেপি সরকার এসছে, এখনো সরকার লাভ জেহাদের বিরুদ্ধে লড়াই করছে। কেন? কি লাভ জেহাদ? কারণ একটি সম্প্রদায় যখন বলছে যে আমরা বিশেষ করে আমার সম্প্রদায় বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করে বা তাকে ফুসলিয়ে নিয়ে এসে, যেভাবে হোক বিয়ে করে, ভালোবেসে, আপনাদের কথা অনুযায়ী ভালোবাসা, তো ভালোবেসে আমি যখন তাকে বিয়ে করে নিয়ে আসব, তখন ওই সম্প্রদায়ের একটি লোক, ওই ধর্মের একটি লোক কমবে, আমার ধর্মের একটি লোক বাড়বে। এই যদি আমার মানসিকতা হয়, কিছু মনে করবেন না, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ও ভালোবাসা নয়, ওটা হলো ধর্মের একটা জায়গা তৈরি করা, যেখানে অন্য ধর্মের লোক কমবে, আমার ধর্মের লোক বাড়বে। এবং আপনি দেখুন, এই কিছুদিন পরে আবার সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে আবার আরেকজনকে ফুসলিয়ে বিয়ে করা হচ্ছে। আমাদের এর বিরুদ্ধে আপত্তি। কে কাকে বিয়ে করবে তা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু বিশেষ উদ্দেশ্যে আপনি যখন কোনো জিনিস করছেন, একটি সম্প্রদায়কে, একটি ধর্মকে দুর্বল করার জন্য, তখন আপত্তি আছে।
আচ্ছা, এবার আসি ঠিক আছে, সাম্প্রদায়িক তত্ত্বও জানলাম, কিন্তু আপনারা তো লড়াইটা করছেন তৃণমূলের বিরুদ্ধে। তো আর তো ইলেকশনের এই কটা দিন বাকি, যা দেখা যাচ্ছে তাতে আপনাদের দলটায় তো ভরে যাচ্ছে তৃণমূলের লোকেরাই, তাহলে লড়াইটা করছেন কাদের সঙ্গে? দেখুন, তৃণমূলের বিরুদ্ধে তো আমাদের লড়াই, এই তৃণমূলের বিরুদ্ধে কাকতালীয়ভাবে আমাদের লড়াইটা এই কারণে, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের মসনদে আছে, তাই আমাদের লড়াইটা কিন্তু অনেক বৃহত্তর। পার্টিকুলার কোনো দলের বিরুদ্ধে আমাদের লড়াই নেই। আমাদের লড়াইটা হচ্ছে এই যে সমাজের মধ্যে আরব সাম্রাজ্যবাদ, এই যে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, ভারতবর্ষের মানুষের অর্থাৎ আমরা যে ভারতীয় মানুষের অধিকারকে রক্ষা করা এবং তার বিরুদ্ধে যারা রয়েছে, এই বিরুদ্ধে যারা থেকে ভারতীয় সমাজকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, সংস্কৃতিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গে তৃণমূল আছে, তৃণমূল আজকে সেই জায়গা তৈরি করছে, তাই তৃণমূলের বিরুদ্ধে লড়াই। কালকে তৃণমূল না থেকে যদি এখানে অন্য কোনো দল থাকতো, তার বিরুদ্ধে লড়াই হতো। তো সুতরাং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের এজেন্ডা এটা নয়। আমাদের লড়াইটা হচ্ছে অনেক বৃহত্তর। পার্টিকুলার কোনো একটি দলকে সরিয়ে ক্ষমতায় আসার লড়াই এটা নয়। এই লড়াইটা হচ্ছে সমাজকে প্রতিষ্ঠার লড়াই, সংস্কৃতিকে প্রতিষ্ঠার লড়াই। শঙ্করবাবু, আটকালাম আপনাকে, বলছেন এই কথাগুলো বটে, কিন্তু যখনই আপনাদের নেতারা বা কোনো কেউ কথা বলেন, আপনারাই কথা বলেন, তখন এই বৃহত্তর দলটা কোথায় আমরা দেখতে পাই না। ভাই তো দুটো নাম, কখনো দিদি বলেন, কখনো ভাইপো বলেন, এর বাইরে তো কাউকে এটা তেমন করতে শুনি না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, দিদি বা ভাইপো বলা হয় এখানে, ওই যে আপনাকে বললাম তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূল ক্ষমতায় থেকে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। যে পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সৃষ্টি করেছিলেন বাঙালি হিন্দুর শেষ গন্তব্যস্থল হিসেবে, সেই পশ্চিমবঙ্গের মধ্যে আজকে বাঙালি হিন্দুর মনে হচ্ছে নিজ ভূমে পরবাসী। কারণ এমনও জায়গা আছে, এমনও জেলা আছে এখানে, যেখানে শঙ্খধ্বনি দেওয়া অপরাধ, যেখানে ঘণ্টার ধ্বনি দেওয়া যাচ্ছে না, যেখানে বাড়ির বাইরে উঠোনের মধ্যে আলপনা দেওয়া যাচ্ছে না। কেন দেওয়া যাচ্ছে না? কারণ আরেকজনের কাছে নাকি সেটা দেখা হারাম। আমরা এই পশ্চিমবঙ্গ চাই না। আমরা যেমন এখানে আজানের সুর শুনেছি, আমরা তেমন ভাবে দুর্গাপুজোর ভাসানটাও দেখেছি, তেমন ভাবে সরস্বতী পুজো দেখেছি। আমরা ওই পশ্চিমবঙ্গ চাই। আমরা এই পশ্চিমবঙ্গ চাই না যে একটা দুর্গাপুজোর ভাসান তৈরি করতে, ভাসান দিতে গেলে হাইকোর্টের অনুমতি নিতে হয়। সরস্বতী পুজো তৈরি করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে নিজের স্কুলে বিদ্যার দেবী। বাংলার সংস্কৃতি কবে এরকম ছিল? আমাদের বাপ ঠাকুরদাদের আমলে কবে ছিল? এই বাংলা যখন বৃহত্তর বাংলা ছিল, অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষ, তখন এরকম জায়গা কখনো আসেনি যে সরস্বতী পুজো করতে গেলে আমাদের অনুমতি নিতে হচ্ছে, আমাদের করতে দেওয়া হচ্ছে না স্কুলের মধ্যে। এবং শুধু তাই নয়, এই বাংলার মধ্যে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি আবার বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বাঙালি হিন্দুর বাসভূমি দিয়ে, অর্থাৎ বাঙালি হিন্দুর শেষ গন্তব্যস্থল হিসেবে এই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে। এবং সেটা কিন্তু প্রস্তাবিত পাকিস্তান থেকে কেটে নিয়ে এই অংশটাকে ভারতবর্ষের সঙ্গে জোড়া হয়েছে। তো সুতরাং সেখানে যদি আজকে বাঙালি হিন্দুর এই অবনতি হয়, তাদের যদি এই অবস্থা হয়, যাদের পৃষ্ঠপোষকতা এই জায়গাটা তৈরি হচ্ছে, সেই শাসক দলের বিরুদ্ধে আমাদের লড়াই শুধুমাত্র এই সংস্কৃতিটাকে জীবিত রাখার জন্য। আপনাদের নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন, বাঁকুড়াতে বললেন 200 সিট পাবেন। সেই যে উনি 200 বললেন, তারপর থেকে যাকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে বা নিজেরাই বলে যাচ্ছেন 200 সিট পাবেন। ইনফ্যাক্ট আপনার সঙ্গে বসার আগেও আমি আপনাকে জিজ্ঞেস করলাম কতগুলো সিট এক্সপেক্ট করছেন, আপনিও নির্দ্বিধায় বললেন একটা সংখ্যা, তো প্রায় ওরকমই দাঁড়ালো। আমার জিজ্ঞাসা, আচ্ছা ধরেই নিলাম আপনারা একটা বড় সিট পেয়ে এবার সরকার গড়ার ক্ষমতায় এলেন প্রথমবার, এই রাজ্যটা চালানোর ক্ষমতা বিজেপির আছে? বিজেপির তো রাজ্য চালানোর ক্ষমতা আছে, পশ্চিমবঙ্গ চালানোর ক্ষমতা অবশ্যই আছে। আপনারা দেশের দিকে তাকিয়ে দেখুন, দেশ চালাচ্ছে বিজেপি, বিভিন্ন রাজ্য চালিয়েছে বিজেপি। বিজেপি কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের কোনো মুখ আর মুখোশ আলাদা নেই, আমাদের মুখ একটাই, আমরা যেটা বলি ওটাই আমরা করি। আপনাকে এখন বললাম এক কথা, ক্ষমতায় আসার পরে আরেক কথা বলবো, এরকম আমরা বলি না। আমরা পরিষ্কারভাবে বলি, আমরা এই পর্যন্ত পারবো, এর বাইরে পারবো না, এই পর্যন্তই পারবো, এবং সেটা আমরা করে দেখানোর চেষ্টা করি। কোনো রাজ্যে হয়তো দেখা যায় আমরা ছিলাম, আমরা উন্নয়ন করেছি প্রচুর, তারপরেও অনেক রাজনৈতিক দল আছে যারা বলেছেন যে বিজেপি এই দিচ্ছে, আমরা এই দেবো। মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদেরকে ভোট দিয়েছেন, এবং মানুষ তার ভুল বুঝতে পেরে আবার আমাদেরকে ফেরত নিয়ে এসছেন। এরকম তো দেখাই যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। তো সুতরাং পশ্চিমবঙ্গ আমরা অবশ্যই চালাবো। পশ্চিমবঙ্গের বীর মনীষীদের আমরা পুজো করি, সেই মনীষীদের আদর্শে আমরা বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সেই দিন বাংলার বুকে ফিরিয়ে নিয়ে আসবো, যখন
ভারতবর্ষ বলবে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, যেটা আগে ছিল। জিজ্ঞেস করি আপনাকে, বলছিলেন পশ্চিমবঙ্গটা নাকি আপনারা চালিয়ে নেবেন, কেন পশ্চিমবঙ্গ চালাতে পারবেন না? এরকম জিনিস মাথায় এলো তার কারণ যারা দেশ চালাচ্ছে তারা পশ্চিমবঙ্গ কেন চালাতে পারবেন না? এই জন্য বলছি, তার কারণ দেশটাকে বিজেপি এর আগেও চালিয়েছে কোনো সময়, পরে ফের সুযোগ পেয়েছে, কিন্তু এই রাজ্য চালানোর কোনো সুযোগ বিজেপি কোনোদিন পায়নি। ধরে নিলাম এবার পাচ্ছেন, তো যাদেরকে চালাবেন সেখানে তো ভাষাটাও একটা ব্যাপার। তো এই বিজেপি, আমি দেখি বিজেপি সমস্ত যারা কর্মকর্তা বলুন বা নেতা বলুন, সবাই আপনাকেও বোধ হয়, তো আপনারা কার্যকর্তা বলেন, ওই আমরা বাংলায় তো কার্যকর্তা নয় কর্মকর্তা বলি, এরকম নানা কিছু শব্দ যেগুলো তথাকথিত হিন্দি ভাষীরা বলেন, আপনারা সেগুলোই এখানে চালু করেছেন। এর কি কোনো দরকার ছিল? না না, দেখুন, একটি শব্দের মধ্যে বহু ভাষা আছে, যে ভাষাগুলো একটা শব্দ মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় বহু শব্দ আসে, এরকম শব্দ আছে। আমরা কর্মকর্তাও বলি, কার্যকর্তাও বলি। কার্যকর্তা আপনার মতে মনে হচ্ছে হয়তো হিন্দি ভাষীরা বলেন, কিন্তু আমরা অনেক সময় কার্যকর্তা বলি, কর্মকর্তা তো অবশ্যই বলি, বাংলা ভাষা। হ্যাঁ, তো সুতরাং ভাষাটা বিষয় নয়। দেখুন, আমরা এখানে কখনো আমরা আমাদের সংস্কৃতির বাইরে কখনো যাইনি। কার্যকর্তাও যে সংস্কৃতি থেকে আসা, কর্মকর্তাও সেই সংস্কৃতি থেকেই আসা। আমরা সংস্কৃতির বাইরে যাইনি। আমরা বাংলায় কোনোদিন পড়াবো না, বা পড়ানোর পক্ষপাতীয় নই। বিভিন্ন গ্রামে গ্রামে যেখানে পড়ানো হচ্ছে, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ি, অয় অজগর আসছে তেড়ে, আহামটি আমি খাবো পেড়ে, এইগুলো আমাদের বর্ণ পরিচয় হয়। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এসে পশ্চিমবঙ্গকে ভাষার দিক থেকে বলতে পারি, পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা কখনো পড়াবো না অয় অজু করে মসজিদে যাই, আয় আজান দিচ্ছেন মুয়াজ্জিম ভাই, এরকম আরব সাম্রাজ্যবাদকে আমরা বাংলা ভাষার মধ্যে চাপতে দেব না। উর্দু সাম্রাজ্যবাদকেও চাপতে দেব না। আর হিন্দি বলছেন, হিন্দির সঙ্গে বাংলার হয়তো সামান্য ডিফারেন্স আছে, কিন্তু সমস্ত এই ভাষাগুলির জন্ম তো সংস্কৃত থেকে হয়েছে। তো সুতরাং আমাদের যে জায়গাটা, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আসা যে ভাষাগুলো, সামান্যই পার্থক্য আছে। হ্যাঁ, তো সুতরাং ভাষার বিষয় নয়। তারপরে ভাষার বিষয়ে আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু আমরা তো বাংলা ভাষার, বাঙালির সম্মানকে আগামী দিনে আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই, এবং তাই জন্যই আমরা আন্দোলন করি। আপনার মনে থাকবে হয়তো দাঁড়িভিট বাংলা ভাষার পক্ষে লড়াই করতে গিয়ে কিন্তু আমাদেরই দুজন ছাত্র সংগঠনের দুই ছাত্র যারা ওখানে ছিলেন, তারা শহীদ হয়েছিলেন শুধুমাত্র বাংলা ভাষার প্রতিষ্ঠার দাবি নিয়ে। ওখানে কিন্তু উর্দু ভাষার টিচার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু সেখানে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদেরকে নির্বিচারে গুলি করে মেরেছিল দুজনকে। তো সুতরাং তার বিচার আমরা আজও চাইব আগামী দিনে পশ্চিমবঙ্গ যতদিন থাকবে। ওই দুই ভাষা শহীদ খুব দুঃখের সঙ্গে, এটা লজ্জা বাংলা, যে বাংলার মধ্যে দাঁড়িয়ে বাংলা ভাষার দাবিতে আন্দোলন করে শহীদ হচ্ছে। এটা এই সরকারের আমলে হচ্ছে, আর আমাদের বলছে আমরা নাকি হিন্দি ভাষী নিয়ে এসে চালাবো। হিন্দি ভাষী দিয়ে চালানোর দরকার নেই। বাংলা চিরকাল মনীষীদের জন্ম, সংস্কৃতির জন্ম দিয়েছে ভারতবর্ষের মধ্যে বহু জায়গায়, আগামী দিনেও দেবে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, মূল বিষয়টা থেকে আমরা সরে গেলে হবে না। দেখুন, হেডমাস্টার মশাই যখন ভালো থাকে না, যখন শক্ত থাকে, তখন দেখবেন স্কুলের ছাত্র যতই দুষ্টু হোক না কেন, তারা কিন্তু বেশি দুষ্টুমিটা করতে পারে না, ভয় থাকে হেডমাস্টার মশাই আছে। আর হেডমাস্টার মশাই যদি চোখ বন্ধ করে থাকে না, তাহলে স্কুলটা কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যায়। তো সুতরাং হেডমাস্টার মশাইয়ের উপরে সবকিছু নির্ভর করে। পশ্চিমবঙ্গে বর্তমান যিনি আছেন মুখ্যমন্ত্রী, ওনার শাসনে তো সবাই তো আমার সরকার ভাবছে, দুষ্কৃতীরাও ভাবছে এ সরকার আমার, আমি যা বলবো তাই হবে। আবার বিভিন্ন ধরনের লোকেরা, মৌলবাদী শক্তি, তারা ভাবছে এ সরকার আমার, আমি ভোট দিয়ে নিয়ে এসেছি। আর উনি তো বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। তো সুতরাং এটা ওনাদের সংস্কৃতি। আমরা বাংলা ভাষার সঙ্গে আছি। আমরা উর্দু, আরব কোনো সাম্রাজ্যবাদকে এই বাংলা ভাষার মধ্যে প্রভাব বিস্তার করতে দেব না। যাক, উনি বলছেন যে গরু দুধ দেয়, আর আপনারা তো মাঝে মধ্যে বলেন যে গরু বোধহয় সোনাও দেয়। তো ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন আপনাকে, কত সিট পাবেন ইলেকশন? আপনি তো দক্ষিণ 24 পরগনা গোটা জেলাটাই দেখেন, হাতের তালুর মতো করেছিলেন, গোটা রাজ্যেও ঘুরে বেড়ান, কতগুলো সিট এবারে বিধানসভা নির্বাচনে আপনারা পেতে পারেন? দেখুন, আমরা আশাবাদী যে আমরা 200+ সিট পাবো, কারণ এবারের যে ভোট, এই ভোটে মানুষ মন বানিয়ে নিয়েছে যে মানুষ বিজেপিকে ভোট দেবে, কারণ বিজেপি টেস্টেড নয় এই রাজ্যের মধ্যে। আজকে এখান থেকে যত কলকারখানা শ্রমিক বা বিভিন্ন ডেইলি লেবারের বেসিসে যে সমস্ত মানুষজন খেটে রোজগার করেন, তারা কিন্তু আজকাল পশ্চিমবঙ্গের মধ্যে সেই রোজগারটা দেখছেন না। এবং এটা আজকের থেকে নয়, বহু আগে থেকে। এবং দেখবেন বিজেপি শাসিত রাজ্যগুলির দিকেই কিন্তু তারা ধাবমান। আপনি যদি কখনো হাওড়া স্টেশনে যান, হাওড়া স্টেশনে
যে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি ছাড়ে আপনি দেখবেন তাদের জেনারেল কম্পার্টমেন্ট বা অন্যান্য কম্পার্টমেন্টে ভিড় কাদের এবং তারা কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, আপনি খোঁজ নিন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। তো এই জায়গাটা কেন হবে? এই জায়গাটা তো হওয়ার কথা নয়, কিন্তু এই জায়গাটা হচ্ছে। অর্থাৎ তারা সেই রাজ্যে যাচ্ছেন, কারণ সেই রাজ্যের মধ্যে তারা সেই জায়গাটাকে খুঁজে পেয়েছে যে ওই রাজ্যে গেলে তাদের রোজগার আছে, পশ্চিমবঙ্গের মধ্যে তাদের নেই। তো সুতরাং এই মানুষগুলো আজকে তারা জেনে গেছেন যে বিজেপি ওই স্টেটগুলিকে কিভাবে চালাচ্ছে। বিজেপি শাসিত স্টেটে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু গণতান্ত্রিক অধিকার পর্যন্ত কেমন ভাবে রক্ষিত আছে এটা তারা জানেন। তারা যখন এখানে আসছেন তাদের মাধ্যমে বিভিন্ন মানুষ প্লাস যারা দেখতে পাচ্ছেন না বিজেপির কর্মকাণ্ডকে বিভিন্ন রাজ্যে, তারা তাদের বিভিন্ন সূত্রে খবর পাচ্ছেন, জানছেন। তাই তো আজকে মানুষের এত ভিড় হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির ঢল নেমেছে পশ্চিমবঙ্গের মধ্যে, এবং আমরা আশাবাদী আমরা 200+ সিট তো অবশ্যই পাবো। ঠিক আছে শুভঙ্কর বাবু, আজকের মতো আমরা এখানেই শেষ করি। আজকের মতো সব কথা এখানে শেষ। শুভঙ্কর বাবুর সঙ্গে আমরা আবারও বসবো, দেখবো অবশ্যই ইলেকশনের আগেও বসতে পারি, আর পরে তো একবার অবশ্যই ওনার সঙ্গে বসবো যে উনি যে কথাগুলো বললেন সেগুলো ঠিকঠাক মিলল কিনা। বা আপনাদেরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি দক্ষিণ 24 পরগনার মানুষ হন বা গোটা রাজ্যের যে কোনো জায়গার হন, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রশ্ন করুন, আমরা তার উত্তর দেবো শুভঙ্কর বাবুকে জিজ্ঞেস করে। আজকের মতো সব কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন সব কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।